প্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান প্রেস ভিউতে আপনাদের সাদর আমন্ত্রণ। সংবাদ পর্যালোচনা বিষয়ক এই অনুষ্ঠানে আমি সালাউদ্দিন আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাংবাদিক লেখক ডক্টর শওকত আলী। শওকত সাহেব, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম, শুভেচ্ছা। আজকের প্রেস ভিউ অনুষ্ঠানে আমরা বরাবরের মতোই ঢাকার পত্রপত্রিকার শিরোনাম দেখব এবং তার আগে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত দুটো পত্রিকা আমাদের হাতে এসেছে। আজকে দুটো পত্রিকার শিরোনাম নিয়ে কথা বলবো। সাপ্তাহিক আজকাল শিরোনাম করেছে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে বাংলাদেশ। এটা একটা বিমান ক্রয়কে কেন্দ্র করে নিয়ে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের $100 মিলিয়ন লোপাট, চুরির চেষ্টা ছিল $950 মিলিয়ন। ভয়াবহ সংবাদ। আনডকুমেন্টেডদের বহিষ্কার নয়, হিলারি চমক লাগানো জয় স্ট্যান্ডার্ডস ও ট্রাম্পের। অন্যান্য প্রসঙ্গ আছেই। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবৃতি, হিন্দুরা বাংলাদেশে রাম রাজত্ব কায়েম করতে চায়। আর সাপ্তাহিক প্রবাস শিরোনাম করেছে 800 কোটি টাকা লোপাট, হ্যাকিং নয় জালিয়াতি, ঢাকার কোর্ট দিয়েই টাকা চুরি, বাংলাদেশের রাঘব বোয়ালরা জড়িত। অন্য খবর দেখা যাচ্ছে, রহস্য ঘনীভূত হচ্ছে, ব্রন্সে বাংলাদেশি গৃহবধূ 3 মাস নিখোঁজ। এই তো মোটামুটি শিরোনাম। এর মধ্যেই যদি আমরা শুরু করি, আপনি একজন অর্থনীতির শিক্ষক, দীর্ঘদিন যাবৎ এই সাবজেক্টে পড়াশোনা করছেন এবং আপনার বিভিন্ন লেখালেখিও আছে, অভিজ্ঞতাও আছে এবং দেশে একসময় সাংবাদিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ঢাকার নারী নক্ষত্র আপনার জানা আছে। সেই প্রেক্ষাপটে এই যে বিষয়টা, যে 800 কোটি টাকা লোপাট হয়ে গেল নিউ ইয়র্ক থেকে, রিজার্ভ ফান্ড থেকে, এবং বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংকের যে বক্তব্য, সেটা একটু ধরি মাছ না ছুঁই পানির মতো মনে হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনার এই বিষয়গুলো তো চিরাচরিত বিষয়। বাংলাদেশের বর্তমান যে সরকার, তারা প্রথম থেকেই যেটা করে আসছে সেটা হতে এর সাথে জড়িত যারা লোপাট করে অর্থ, সোনালী ব্যাংকের যে কেসগুলো আপনারা দেখেছেন, হাজার হাজার কোটি টাকা একজন পানের দোকানে তার মাধ্যমে সে লোপাট করে গেল। তাতে জড়িত কারা? সবাই বড় বড় লোকেরা। এই পান দোকানে সে গিফট করত এক একজনকে এক একটা গাড়ি, বিদেশি গাড়ি সে গিফট করত। তার জীবন শুরু হয়েছিল পানের দোকান থেকে। তদন্ত কি আমরা পেয়েছি? সরকার আসার সাথে সাথে আপনার শেয়ার মার্কেটের যে কেলেঙ্কারি হয়েছিল এবং সেখানে ডক্টর ইব্রাহিম খালিদ সাহেব, আওয়ামী লীগেরই একজন বড় নেতা, তিনি যে রিপোর্টটা দিয়েছিল সেই রিপোর্টকে আজও প্রকাশ হয়েছে। হ্যাঁ, কিছু 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 রিপোর্ট এদিক ওদিক প্রকাশ হয়েছে। সেটা কি কোনো ইমপ্লিমেন্ট হয়েছে? তার সাথে কারা জড়িত ছিল? রাঘব বোয়ালরা এরকম হেডিং সব পত্রিকায় ছিল, সে সময় নামও আসছিল, কারোর কিচ্ছু হয়নি। যে বিষয়টা আপনি এখন বলেছেন, এটা ডেফিনেটলি এটা হচ্ছে ঘরোয়া ব্যাপার, নিজেদের ভিতরের বিষয়, যেখানে অর্থমন্ত্রী বলছেন আমি কিছুই জানি না। আর আমি অবাক হয়েছি শুধু এটা দেখে যে বাংলাদেশ ব্যাংক বলছে যে টাকাটা লোপাট হয়েছে ফেডারেল রিজার্ভ এখান থেকে নিউ ইয়র্কে। আপনি জানেন যুক্তরাষ্ট্রের 12টা ফেডারেল রিজার্ভ রয়েছে, নিউ ইয়র্কে একটা তাদের ভিতরে। এখান থেকে টাকা সরে গেল আর উনি ওভারনাইট চলে গেছেন ইন্ডিয়াতে। কারণটা কি? বিষয়টা কি? এবং যতদূর আমরা খবর পেয়েছি পত্রপত্রিকায়, যে ঘটনা কিন্তু আগেই ঘটে গেছে। এটা চেয়েছিল একদম চুরি করে রাখার, কিন্তু ফিলিপিনের পত্রিকা, সিঙ্গাপুরের পত্রিকা, এবং সেখানে তারা তদন্ত করে ধরাধরি যখন শুরু হয়েছে, ইন্টারন্যাশনালি নিউজটা যখন এসেছে, তখন বাংলাদেশ এটা প্রকাশ করছে। এর অর্থ কি দাঁড়ায়? আমরা চোর চিনি না, আমরা বুঝি না যে কিভাবে এরা কাজ কারবার করে। এগুলো 800 কোটি টাকা 2-4 পয়সা না। ইন্টারন্যাশনাল মানি যে রিজার্ভ, যে সেই রিজার্ভের কতগুলো নিয়ম আছে। এটা হাইলি সিকিউর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ট্রানজ্যাকশন। ফেডারেল রিজার্ভ কিন্তু যদিও অটোনমি যুক্তরাষ্ট্রের, তারপরেও কিন্তু এটা গভর্নমেন্টের গাইডেন্সে চলে। আর বাংলাদেশ ব্যাংক তো অবশ্যই 100% বাংলাদেশ গভর্নমেন্টের চলে। সেখান থেকে কোট চুরি হলো, চলে গেল কোথায়? গেল আমাদের বাড়ির কাছে। সেখানে ফিলিপিন থেকে আপনার যদি ধরেন ফিলিপিন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং বাংলাদেশের ভিতর দিয়ে আপনি দেখেন, এ পর্যন্ত এই সরকার আসার পরে এটা একটা চোরাচালানি রোড, এটা সম্পূর্ণ একটা চোরাচালানি রোড। আপনি দেখেন না, এটা হয়েছে আগে, হয়েছে কম বেশি ছিল। আপনি দেখেন যে পরিমাণ গোল্ড, যে পরিমাণ চুরি হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরে, যে পরিমাণ গোল্ড চুরি হয়েছে। আমি আরেকটা টকশোতে বলেছি যে বাংলাদেশ ব্যাংকের উচিত
এই গোলগুলো কোথায় গেছে, কার কাছে আছে, কে গচ্ছিত রাখছে, বিমানবন্দর ঢাকায় ধরা পড়ছে, সেগুলোর কোনো কোনো খবর নাই। আপনার বিমানবন্দর ঢাকায় আছে, সিলেটে আছে, সব জায়গায় আছে। এটা চুরি চলছে, পুরোপুরি লোপাট চলছে। একজন অর্থনীতির ছাত্র বা বিশেষজ্ঞ আপনি যাই বলেন না কেন, এই দেশটাকে পুরোপুরি লোপাটের জন্য এই সরকার সম্পূর্ণ দায়ী। এবং এইটা নিয়ে কতদিন দৌড়দৌড়ি হবে, তারপরে সব থেমে যাবে। দেখেন যে তদন্ত করছে যে আইটি, যেটা আমরা বলি বাংলাদেশ আইটিতে একেবারে উন্নত, সারা দুনিয়াতে আমরা এই গল্প করে বেড়াচ্ছি, এ হলো আপনার আইটির লক্ষণ। আজকে তাদের মুখে এটা ছাই পড়লো না যে আমাদের আইটিতে হ্যাক করে, কিভাবে হ্যাক করে। ইন্ডিয়ার যে ভদ্রলোক মিস্টার অ্যান্থনা, যে অ্যান্থনা এই টেকনোলজি বাংলাদেশ ব্যাংক সে দিয়েছে, সরবরাহ করেছে, ইনস্টল করেছে, এবং সেই এখন আবার তদন্ত করছে। বাংলাদেশের পত্রপত্রিকা, বিশেষ করে মানব জমিনের কথা আমি বলতে পারি, তারা ক্লিয়ারলি ইন্ডিকেট করেছে যে এই লোক পরামর্শ দিয়েছে, তাও মৌখিক পরামর্শ, ডক্টর আতিকুর রহমানকে পরামর্শ দিয়েছে যে বাংলাদেশ আমার এই টেকনোলজি নেই। সেটা সাপ্লাই দিয়েছে কে? উনি। হ্যাক হয়েছে কোথা থেকে? ওনার টেকনোলজি থেকে। তদন্ত করার দায়িত্ব কে? উনি। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি ইন্ডিয়ায়। এবং সেখানে আতিকুর রহমান সাহেব গেছেন। সুতরাং এর ভিতরে রাঘব বোয়ালরা জড়িত। ঠিক এ পর্যন্ত শেয়ার মার্কেট কেলেঙ্কারি, সোনালী ব্যাংকের যে সমস্ত হলমার্ক থেকে শুরু করে যত পয়সার খেলা যেখানে আছে, এখানে সবসময় আওয়ামী লীগের ভিতরের লোকেরা জড়িত ছিল, এবং আমার কোনো সন্দেহ নেই এই বিষয়েও তাই আছে। এটা নিয়ে তদন্ত হয়তো একটু হতে পারে সালাউদ্দিন ভাই, একটু এদিকে ঘোরাঘুরি হবে, তারপর দেখবেন সব স্টপ হয়ে গেছে। কিন্তু বরাবরই যদি এইভাবে হতেই থাকে, তাহলে দেশটা কোন পর্যায়ে চলে যাবে? একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন দেশের? এখানে বিষয়টা হচ্ছে বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য যে পদক্ষেপগুলো তারা গ্রহণ করেছে, আপনি সবগুলো লক্ষ্য করে দেখেন। আপনার প্রতিরক্ষা বাহিনীর বেতন দেওয়া হয়েছে ডবল, তারা যা চায়নি। ক্যান ইউ ইমাজিন দ্যার ইজ ওয়ান কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যে সেখানকার কর্মচারীরা যা বেতন চাইনি দেওয়া হয়েছে, সেক্রেটারিরা তাদের যে বেতন বাড়ানো হয়েছে তাদের তারা অবাক হয়ে গেছে। তারাও কিন্তু এটা চায়নি। ইট ইজ অল রেকর্ডেড ফ্যাক্ট। তাদের থেকে বেশি করে বেতন দেওয়া হয়েছে। সব কিছুর মূলে একটা লোপাট প্রক্রিয়াকে চালু করার জন্য যে লাঠি সোটার দরকার সেগুলো রয়েছে। গণতন্ত্র না থাকাতে বাইরে থেকে কেউ প্রসার দিচ্ছে না। আমি দেখছি বিরোধী দল একটু কথা বলছে, একটা স্টেটমেন্ট তারা বেসিক্যালি দিয়েছে। এটা কোনো ঘেরাও কর্মসূচি নাই, বাংলাদেশের এর কোনো নাই না। এটা আপনার অর্থমন্ত্রী যে পদত্যাগ করতে হবে, সাথে সাথে কোনো মিছিল না, গভর্নরের পদত্যাগের প্রশ্ন ওঠে না, আসে না। এই যে রীতিগুলো যেহেতু আমাদের দেশে নাই, এই যে অনেস্টি বিষয়গুলো নাই, অন্যান্য দুনিয়ার হলে তো তারা পদত্যাগ করতো, অর্থমন্ত্রী করতো রাইট ওয়ে, তার বিরুদ্ধে অভিযোগ ওঠার আগে। আর এরা করেছে কি, ওটাকে ধামা চাপা দেওয়া হয়েছে। কারণ আপনার বাড়ি আগুন লেগেছে, তো এই যে বড় ভাই বলছে ছোট বোনকে যে বেশি চিল্লাচিল্লি করে না, মা এসে দেখে ফেলবে যে বাড়িতে আগুন লেগেছে, তখন আমাদের দুইজনের পিটন দেওয়া হবে। এর মাঝে ওনার বাড়ি তো গেছে, প্রতিবেশীর বাড়িও গেছে। আমাদের বাংলাদেশটা চলছে এইভাবে দায়িত্বহীন লোক দ্বারা এবং পরিচালিত করা। যদিও আমার বক্তব্য মনে হচ্ছে যে বোধহয় আমি পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছি, কিন্তু আসলে আমি অর্থনীতির কথাই বলছি, যেটা অর্থনীতির নিরিখে এভাবে কিন্তু করা উচিত না। আরেকটা বিষয় যেটা আজকাল শিরোনাম করেছে, পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে বাংলাদেশ। এটা একটা বিমান ক্রয়কে কেন্দ্র করে নিয়ে দেন দরবার হচ্ছে, এবং বিমানটা এখন অকেজো হয়ে পড়ে আছে। এখন বাংলাদেশ এটা ডিমান্ড করছে যে আমাদের টাকা ফেরত দিতে হবে, পাকিস্তান এটা গা নজর দিচ্ছে না। কিন্তু এই বিষয়টা এটাও হলেও, কিন্তু আমরা যেটা বা আমি যেটা মনে করি দেখি যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক নামে একটা ভালো একটা আন্তর্জাতিক সংস্থা গড়ে তুলেছিলেন, যেটা আমাদের দক্ষিণ এশিয়ার ভারত, বাংলাদেশ, রাইট, শ্রীলঙ্কা, ভুটান সহ, মালদ্বীপ সহ আমরা একটা শক্তিশালী একটা অঞ্চল গড়ে উঠবো। সেই প্রেক্ষাপটে দীর্ঘদিন যাবৎ আমরা দেখতেছি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সম্পর্ক ভালো না, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক ভালো না। কিন্তু এই সব প্রেক্ষাপট নিয়ে কি আমরা কি দক্ষিণ এশিয়ার দেশগুলো কি একটু ভালো পথে, ভালো দৃষ্টিভঙ্গি নিতে পারে না? পাকিস্তানের খালি সন্ত্রাসী, দুর্নীতি, আফগানিস্তানের সন্ত্রাসী, এইটা সেইটা জঙ্গি, এইটার কিভাবে আপনি মূল্যায়ন করবেন, দেখবেন? আপনার প্রথম কথা হলো আপনার একটা স্টেটসম্যানশিপ লাগবে, আপনার একটা ফোর্থ সাইটেডনেস লাগে। একটা দেশকে পরিচালনা করতে হলে একটা সুন্দর স্বপ্ন থাকে। এখন আপনার স্বপ্ন যদি হয় যে আমি গণতন্ত্র দেব না, আমি সবাইকে ধরে মারবো এবং আমি যা বলবো সেটাই হবে, মাই ওয়ে আর হাইওয়ে, তখন এই পরিস্থিতির ভিতরে আপনাকে পড়তে হবে। পাকিস্তানের কাছ থেকে যে টাকা আদায় করা, অবশ্যই আমরা তো এটা স্বীকার করি সবসময় যে 1971-এ আমাদের একটা জিডিপির একটা অ্যাকাউন্ট আছে, হিসেব আছে।
এটা এখনো বের করা যায়, ইট ইজ রেকর্ডেড ফ্যাক্ট। এটা আমি যতদূর জানি 1973 ভুট্টো যখন এই বাংলাদেশে আসে শেখ সাহেবের আমন্ত্রণে, এবং তাকে লাল গালিচায় সম্বর্ধনা দেওয়া হয়েছিল উইথ এ গ্রেট হোপ। শেখ সাহেব মনে করছিলেন যে পাকিস্তানের যে পাওনা আছে অন্তত কিছুটা দিলেও আমাদের অত্যন্ত বিপদ ছিল, যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল, নাথিং রং অ্যাবাউট দিস থিং, হিজ ক্যালকুলেশন ওয়াজ কারেক্ট। যে উনি ভাবছিলেন যে ভুট্টোকে সম্মান দিতে পারলে হয়তো বা হচ্ছে আমরা কিছু হিসাব পাবো। উনি বলছিলেন সব কিছু, বিহারিতে ফিরে যাওয়ার প্রশ্ন উঠেছিল, প্লেন খরচ দেওয়ার প্রশ্ন উঠেছিল, ওরা নিয়ে যাবে, সে প্লেন খরচ দিয়ে নিয়ে যাবে। ভুট্টো নীতিগতভাবে মৌখিকভাবে সব কিছুতে রাজি ছিল। তারপরে পাকিস্তানে ফিরে যে সে আর কখনো এই জিনিসটা দেয়নি। আর এখন যে বিষয়টা আমি যতদূর দেখলাম যে 1974-এর প্লেন কিনলো, কারা কি হয়েছে না হয়েছে, 74-এর প্লেনের যতদূর সময় সেটা তো শেখ সাহেবের আমলের প্লেন, তাই তো? তারা কিভাবে কি টার্মস অ্যান্ড কন্ডিশন হয়েছে আমি জানি। একটা প্লেনের লংজিভিটি তো অনেক দিন, 25-30 বছরও 35 বছরও থাকতে পারে, গিভেন দি কন্ডিশন যে তার কি অবস্থা। সুতরাং আমরা জানি না। হাউবার আমরা যে কথা আপনি বলছেন, আমরা সেই বিষয়টা আজকে 45 বছর পরে যদি আলাপ করি, তো দুই দেশের সরকার মিলে এটা আলাপ করা উচিত, কারোর উস্কানিতে পড়ে করা উচিত না। যে কথার ইঙ্গিতটা আপনি দিয়েছেন যে জিয়া রহমান করেছিলেন সার্ক, সব কিছু মোটামুটি হ্যান্ডেল তিনি করেছিলেন একটা ইউনিফাইড ইউনিট হিসেবে, স্পেশালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। এটা তো এমন হতে পারে না যে ভারতের সাথে আপনি বন্ধুত্ব করবেন বলে পাকিস্তানের সাথে টুকাটুকি করবেন, কেউ বলল বলে আপনি লাফালাফি করবেন। আবার পাকিস্তানের সাথে বন্ধুত্ব হলে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হবে তা না। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের ইন্টারন্যাশনাল পলিসি, ফরেন পলিসি, ট্রেড পলিসি এমন একটা হতে হবে যেখানে আমাদের ইন্টারেস্টটা প্রোটেক্ট হয়। কারোর সাথে তো সম্পর্ক আমাদের খারাপ হওয়ার কথা না, ভারতের সাথেও আমরা হব না, কেন হতে যাচ্ছি? তো এটা হলো আমার মনে করি যে যারা বর্তমান সরকার ক্ষমতায় আছে তারা এই জিনিসগুলো করা উচিত। এই কিছুদিন আগেও আমি দেখেছি সম্প্রতি আমাদের প্রবাসী বাংলাদেশিরাও পাকিস্তান কনসুলেট ঘেরাও করে ডিমান্ড করেছে আমাদের দাবি দেওয়া, আমাদের হিস্সাগুলা যেগুলা বকেয়া আছে ফেরত দাও, এই ধরনের কথাও উঠেছে, আমরা জানি। শোনেন, আপনি ঘেরাও একটা কনসুলেটের এখানে তো কোনো ক্ষমতা কিছুই নাই, এটা তো বাংলাদেশ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা আলোচনা করবে, তাই না? আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর, যার কোনো কিছুই করার নেই এইসব বিষয় নিয়ে, বা একটা উপমন্ত্রী ফকরে একটা ফালতু কথাবার্তা বললে দেশের ফরেন পলিসি, কান্ট্রি টু কান্ট্রি আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ, ট্রেড এগ্রিমেন্ট, এগুলো কমপ্লিটলি ডিফারেন্ট থিং। এর জন্য স্টেট ডিপার্টমেন্ট মানে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তাদেরকে উপেক্ষা করে কোথায় সেক্টর কমান্ডার, কোথায় এইটা সেইটা হ্যাঙ্কিং করছে, আর গভর্নমেন্ট চুপ করে রয়েছে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে সাংবাদিক হিসেবে সালাউদ্দিন ভাই আপনি বোঝেন, ইট ইজ নাথিং বাট পলিটিক্স, একটা দেখানো, কাউকে করা, এই সমস্তগুলো আপনার এটা ভাওতাবাজি করা। তারা যদি এতই ডিমান্ড চায়, তারা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লিখতে পারে, বলতে পারে যে দিস ইজ দ্য আইটেম, ক্যাটেগরাইজ, যে দিস ইজ দ্য আইটেম, দিস ইজ দ্য আইটেম, দিস ইজ দ্য আইটেম, তোমাকে দিতে হবে। বাই দি ওয়ে, এখানে আবার এত প্রশ্ন হচ্ছে, 71 সালে আমাদের যুদ্ধ যখন হয় সেই সে কিন্তু হাজার হাজার কোটি টাকা ইন্ডিয়া নিয়ে যায়। হ্যাঁ, আমার ভালোই মনে আছে 71 সালে এগুলো হয়েছে। সমস্ত ব্যাংক, খুলনায় ছিল আমাদের স্টেট ব্যাংকের অফিস, ঢাকাতে ছিল, চিটাগাং ছিল, সমস্ত লোপাট করে টাকাগুলো নিয়ে যায়। আমরা কিন্তু এটা ফেরত চেয়েছিলাম, এবং আমাদের যুদ্ধের সময় ইন্ডিয়ার কাছ থেকে যে অস্ত্রপাতি আর ওভারনাইট ট্রাক ভর্তি করে তারা নিয়ে গেছিল, যেখানে অরোরাকে বলা হয়েছিল যে তুমি এটা চুরি করেছো, এটা আমার কথা না, ইন্দিরা গান্ধীর কথা, এবং মিসেস গান্ধী অরোরার বিরুদ্ধে একটা তদন্ত কমিশন করেছিল যে তুমি চুরি করেছো, কি মেইনলি টাকা, গোল্ড, এই সমস্ত জিনিসগুলো। পরবর্তীকালে তিনি দেননি। সুতরাং আমার দাবি হবে যে আমরা ভারতের কাছ থেকে একটা রাফ এস্টিমেটেড অ্যামাউন্ট অফ মানি দাবি করি, পাকিস্তানের কাছে করি। দিস ইজ কল্ড ব্যালেন্স পলিসি টু প্রোটেক্ট দি ইন্টারেস্ট অফ বাংলাদেশ। আমাদের প্রত্যাশার শেষ নেই, আমরা সবকিছুর ঊর্ধ্বে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমরা পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখবো দেশগুলোর সঙ্গে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, সেই প্রত্যাশা থাকবে, এবং আমরা ন্যায্য হিস্সাগুলো আমরা পাবো পানির সমস্যা সহ ইন্ডিয়ার কাছ থেকে। আমরা বিরতি যাব, বিরতির পরে আমরা আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বিরতির সময় হলো, শীঘ্রই ফিরছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সঠিক এবং নির্ভুল ট্যাক্স ফাইলিং
টিআইএন নাম্বার সহ নিউ বিজনেস কর্পোরেশন, পার্টনারশিপ, এলএলসি এবং নন প্রফিট অর্গানাইজেশন সেট আপ করে থাকি। সেই সাথে আমরা ইমিগ্রেশন ফর্ম ফিল আপে সাহায্য এবং নোটারি করে থাকি। We are IRS enrollation and certifying acceptance agent, and we are also licensed by the IRS, and our enroll agents are America's tax experts. যোগাযোগের ঠিকানা 3720 74th Street, 2nd floor, Jackson Heights, NY 11372. Phone 718-205-6040, 718-205-6011. ইমেল করুন karnafulitax@yahoo.com। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.karnafulitax.com। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বিরতির পর আমরা ফিরে আসলাম আমাদের পেজভিউ অনুষ্ঠানের আলোচনায়। আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাংবাদিক লেখক ডক্টর শওকত আলী। শওকত সাহেব, যেটা আমরা আলোচনা করছিলাম তার আগে আমরা একটু ঢাকার পত্রিকা শিরোনাম দেখতে চাই। প্রথম আলো শিরোনাম করেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সহিংসতা বাড়ছে। ফলো আপ, চুরি যাওয়া অর্থের $4.5 কোটি গেছে ক্যাসিনোতে। ইত্তেফাক শিরোনাম করেছে কেবল অপারেটরকে গুলি, এসআই শামীম শামীম বরখাস্ত, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির তদন্তে ফায়ার আই। অন্যান্য প্রসঙ্গ আছে। মানব জমিন শিরোনাম করেছে হ্যাকিং তদন্তে ফায়ার আই, যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, 3 আইডি শনাক্ত। অন্যান্য প্রসঙ্গ আছে। যুগান্তর শিরোনাম করেছে ইসলাম বিরোধী অবস্থানে এখনো অনড় ট্রাম্প, এটা আমেরিকান পলিটিক্সের উপরে, রাজনীতির উপরে। আর 20টি কেড়ে নিল টাইগারদের 1 পয়েন্ট, যেটা টি-20 ইন্ডিয়াতে খেলা হচ্ছে, সে প্রসঙ্গে। অন্যান্য প্রসঙ্গ আছে। কোষাগার থেকে কোটি কোটি টাকা লুট করেছে সরকার, এটা বিরোধী দলের একটা অভিযোগ। নয় দিগন্ত শিরোনাম করেছে খেলা বাংলাদেশের ভাগ্য পরের ম্যাচে। তো যাই, যেটা বলছিলাম আলোচনা, যেটা মেইন আলোচনা আমাদের ছিল, তার মধ্যে আরেকটা দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভারতীয়দের হাতে। এই প্রসঙ্গে মিলে এবং এটা মানব জীবন সহ অন্যান্য প্রসঙ্গে যেটা আসছে যে কি করা যেতে পারে, বা তদন্ত কমিটি কি হচ্ছে না হচ্ছে, বা যেটুক পর্যায়ে এগুচ্ছে, আপনি কি মনে করেন যে এটা আসলে কি কোনো সুরাহা হবে বা কোনো ভালো ফল আমরা পাবো? সালাউদ্দিন ভাই, এই ফায়ার আইকে নিয়েছে মিস্টার অ্যান্থানা, যে এই আইটি যে করেছে, যে ভারতীয় যার কথা বলা আছে তার নামই হচ্ছে মিস্টার অ্যান্থানা। সে লোকই এই আইটি গুজে দিয়েছে বাংলাদেশ ব্যাংকে। সেই চুরি করার সমস্ত কোডগুলো কাছে সে ছাড়া আর কোড কেউ জানে না। সে ভারতীয়র হাতে। আপনার স্টেট ব্যাংক তো পার্ট অফ আওয়ার সভরেন্টি, কিন্তু একটা দেশ স্বাধীন হয় যখন তার একটা ওয়ান অফ দি বিগ সিম্বল ইজ দ্যার ওন ব্যাংক, দ্যাট ইজ দি স্টেট ব্যাংক অফ বাংলাদেশ, আমাদের কেন্দ্রীয় ব্যাংক। এই সভরেন্টি নিরাপত্তার হাতে আপনি একজন ভারতীয় লোকের হাতে দিলেন কেন? তাহলে আপনি বোঝেন যে যারা রাষ্ট্র পরিচালনার সাথে আছে তাদের বুদ্ধি জ্ঞানের কদ্দূর কোন পর্যায়ে রয়ে গেছে। শুধু এই নিরাপত্তার প্রশ্ন আপনি কেন আসছেন? অনেকে তো বলছে যে আমাদের জাতীয় নিরাপত্তার সবকিছুই ভারতের হাতে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপট, আর্থসামাজিক প্রেক্ষাপটে এই খবরটা একটু স্পর্শকাতর। কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভারতীয়দের হাতে। এটা ঠিক না, ওরা তো ঠিকই বলছে, এটা কিন্তু রিপোর্টেড, এবং সে লোকই ধরে ফেলছে, সে লোকই এই ফায়ার আইকে দেওয়া হয়েছে, সেই বলছে যে তোমরা এটা করো, সেই করবো। এটা সম্পূর্ণ একটা ভোগাস। আপনি দেখেন 2-3 সপ্তাহ পরে আর এই নিয়ে আর কোনো কথা কোথাও হবে না, কারণ বাংলা আওয়ামী লীগের আমলে এগুলোই হয়। একটা ঘটনা একটা হয়ে যাওয়ার পরে আর একটা হয়। দুনিয়ার সৃষ্টি হওয়া পর্যন্ত আমি অর্থনীতির ছাত্র হিসেবে আপনাকে বলি যে 800 কোটি টাকা এইভাবে হ্যাক হওয়ার কোনো ইতিহাস নেই, যদি তার ভিতরের লোকেরা না থাকলো। এভরিথিং অ্যাপ্রুভড অফিসিয়ালি, টাকাটা চলে গেছে একদম বাড়ির কাছে। আপনি এখনো কিছু দেখেননি, কিন্তু এই টাকা আরো কোথায় কিভাবে যাবে, শুধু ক্যাসিনো তো যাবে না, কারণ যাদের হাতে আপনি কবজা হয়েছেন। শোনেন সালাউদ্দিন ভাই, আপনার দেশের স্বার্থকে চিন্তা করে কথা বলতে হবে। স্বাধীনতার 42 বছরে 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের একটু সাহায্য করেছিল ইন্ডিয়া, উইথ এ ডিফারেন্ট রিজন, মোটিভেশন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই ভারতীয়দের ধোঁকাবাজিতে তারা কখনোই পড়েনি। যদিও বিভিন্ন লেভেলে শেখ সাহেবকে বলা হয় ভারতপন্থী, বাট বঙ্গবন্ধু ওয়াজ নট এ প্রো ইন্ডিয়ান, সব দিক দিয়ে। তার শেষ পর্যন্ত আপনার 74 সালে দুর্ভিক্ষের সময়
তারা যা করেছে আমার বাড়ি বর্ডারে, ওই অঞ্চলের খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিল পশ্চিমবাংলায় সরকার, ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের নির্দেশে, যাতে কোনো খাদ্য পাচার না হতে পারে, তাদের দাম বাড়িয়ে দিয়ে তারা ওখান থেকে কিনে নিয়ে দিল। কত ইতিহাস আছে। শেখ সাহেব বহু রকম চেষ্টা করেছিলেন তাদের সাথে। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে বিরোধী দলও কি ভাব করছে? বিরোধী দলও কি তেমন কোনো ভূমিকা আছে আমাদের স্বার্থকে প্রোটেক্ট করার জন্যে? যে ইন্ডিয়ার বিরুদ্ধে তাদের যে কার্যকলাপগুলো তারা যা করে যাচ্ছে, এই জাস্ট দায় সারা গোছের এই কথাবার্তা। ৪৫ বছর পরে আপনার কোনো সাহায্য লাগে ভারতের? আমাদের দেশের নিরাপত্তার, যে দেশকে গড়েছি আমরা আমাদের নিজের হাতে, গোলমাল আছে আমাদের ভিতরে আছে, সেই দেশটার নিরাপত্তা, তার বর্ডার সিকিউরিটি, তার মানি সিকিউরিটি, তার ফরেন পলিসি, সবকিছু আপনি ছেড়ে দিয়েছেন। এটা কি আপনি কি বলেন আমাদের দেশে কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা আছে? স্বাধীনতার মাসেই, মার্চ মাস, এই স্বাধীনতার মাসেই আমরা প্রত্যাশা করব যে আমাদের দেশপ্রেমটা আমরা বড় করে দেখব। ইনশাআল্লাহ। দেশটা সবার আগে, সেটা যেই সরকার থাকুক, যেখানে যে বিরোধী দলে থাকুক, যে অবস্থায় থাকুক, আমাদের আকাশে দেশ আগে বড়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আগে। সে প্রত্যাশা রেখে আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। খবর এসেছে আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন পিছিয়ে যাচ্ছে, বা যদিও সাধারণ সম্পাদক আশরাফ সাহেব বলেছেন না, পিছনের সময় কম। আবার 19 তারিখে, এই মার্চের 19 তারিখে বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে, এবং শোনা যাচ্ছে যে ঘুরে ফিরেই আওয়ামী লীগে শেখ হাসিনার নেতৃত্বে আসছেন, আর বিএনপিতে খালেদা জিয়া তারা জিয়ে আসছেন। এটা তর্ক বিতর্ক মিশ্র প্রতিক্রিয়া আছে। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? যে আসলে কি আদৌ কি তাদেরকে আসলে বরাবরই কি তাদের থাকতে হবে, বা নতুন নেতৃত্ব? এখানে আমি আপনার বলছি, সেদিন আমার বাচ্চাদের, ছেলেমেয়েদের সামনে আমি বলছি যে বাবা, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান বা ডেমোক্রেটরা আজকে 7 মাস মিনিমাম ডাইরেক্টলি যেভাবে স্টেট টু স্টেটে সকালে বিকেলে যেভাবে যাচ্ছে ভোট ভিক্ষার জন্য, বাবা আমার, তুমি যদি বলো যে $1 মিলিয়ন দেবো, আমার পক্ষে ওই প্লেনে প্লেনে ঘুরে ঘুরে রাত্রি যাপন করা আমার পক্ষে সম্ভব না। গুলি মারো তোমার রাজনীতি। কি কঠিন দেখেছেন গণতন্ত্র কাহাকে বলে, এবং টানাটানি ছিড়াছিড়ি চলছে, কত রকম হচ্ছে। আমি তাদের যে কার্যকলাপ, কথাবার্তা, বিশেষ করে আমাদের বিরুদ্ধে, ইমিগ্রান্টদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলছে যা আগে কখনো শুনিনি, রেসিস্ট। হ্যাঁ, সেগুলো ডেমোক্র্যাটরা সবসময় আমাদের পক্ষে যেটা বলবে তারা বলছে, সারা দুনিয়ার মানুষের পক্ষে তারা বলছে, বার্নি স্যান্ডার্স একই কথা বলছে। কিন্তু ওরা যে রিপাবলিকানদের রেসিস্ট অ্যাটিটিউড, সব বিষয়ে আমাদের ধর্ম সম্পর্কে যেভাবে কথা বলছে, অন্য কোনো ধর্ম সম্পর্কে কিছু বলছে না। তো এইগুলো আমরা দেখছি। হাওবার বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কয়েকদিন আগে দেখলাম, দেখেন আপনি পলিটিক্সে যে পলিটিক্যাল কারেক্টনেস বলে যে একটা কথা আছে, শেখ হাসিনা সেদিন একটা সম্মেলনে গত সপ্তাহে বললেন যে এবার বিএনপির কাউন্সিল হচ্ছে, সেখানে মা আর ছেলে নেতা, মা হবে এইটা, ছেলে হবে এইটা। উনি এখন কি করবেন? প্রুভ ইট, গিভ এ চান্স। মহান নেত্রী এমনি হওয়া যায় না, একটু প্রমাণ করতে হবে মাঝে মাঝে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো এর আগে ঘোষণা দিয়েছিলেন যে 60 বছরের পরে উনি আর রাজনীতি করবেন না, সেটা তো আর কার্যকর হচ্ছে না। ওনার তো কোনো কিছু কার্যকর হয় না, ওনার কাজই তো এটা করা। উনি তো তত্ত্বাবধায়ক সরকারের বলেছিলেন প্রথমেই যে তোমরা যা খুশি করবা, আমি সবকিছু অ্যাপ্রুভ করে দিয়ে দেবো। আর সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতা এসেই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দিয়ে কি ধরনের বিপদে ফেলেছে। হ্যাঁ, এবং এই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতে যে একজন প্রখ্যাত সাংবাদিক আমাদের মাহবুব আলম ভাই, তার কি দুরবস্থা, তার মান সম্মান ইজ্জতকে নিয়ে কত রকম খেলাখেলি হচ্ছে। এটা ওনার গোয়েন্দা, ওনার যে বাহিনীগুলো, সেগুলো পত্রপত্রিকায় কিছু পাঠায় না। আমাদের ভাইরা কি বলে, প্রথম আলো রিপোর্ট কি বলেছিল, কার বিজ্ঞাপন যাবে, কার ভাগে যাবে। প্রশ্ন হচ্ছে, বা সচেতন দেশবাসী প্রবাসীরা মনে করছেন, ওকে হাসিনা বা জয় বা খালেদা বা তারেক আওয়ামী লীগ বিএনপি রাজনীতিতে থাকুক, নেতৃত্বে থাকুক, অসুবিধায়, সেটা গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে আসুক। কিন্তু আমাদের কোনো দলের মধ্যে কোনো গণতন্ত্র দিচ্ছে না। জাতীয় পার্টিতে এরশাদ ছাড়া কিছু বুঝি না, শেখ হাসিনা ছাড়া কিছু বোঝা না, বিএনপিতে খালেদা জিয়া কিছু বুঝছে না। আর আপনি এখানকার যে কথাটা বললেন যে এখানকার প্রেসিডেন্ট ক্যান্ডিডেটরা ডোর টু ডোর যাচ্ছে, স্টেট টু স্টেট যাচ্ছে, কত শ্রম। এই প্রসঙ্গে একটা শেয়ার করি, সেদিন আমার এক বন্ধু বলছিলেন বাংলাদেশের রাজনীতিতে গলা ভাঙে কর্মীদের রাজপথে মিছিল দিয়ে, আর এই দেশের গলা ভাঙে যারা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, যারা সিনেটর ক্যান্ডিডেট। অক্লান্ত পরিশ্রম, বিষয়টা অবর্ণনীয় কষ্ট। আমার কাছে একটু যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেখা গেছে
যে এই প্রচার প্রচারণা করতে যে এই প্রাইমারি দলীয় প্রাইমারি করতে যে ক্যান্ডিডেট মারা গেছে, Right. বহুবার ক্যান্ডিডেট মারা গেছে। এই কষ্ট পরিশ্রম, আগের দিনে আরো ঝড় বৃষ্টি তুফান, যোগাযোগ ভালো ছিল না, জ্বর জারি যেখানে হয়েছে সেখানে সে মারা গেছে এই গণতন্ত্রের রক্ষার জন্য। তারপরে দে ডোন্ট গিভ আপ, আর আমরা এটা করছি। এখন আমাদের প্রেক্ষাপটটা হচ্ছে এই, ওটা ইন্ডিয়াতেও তাই, পাকিস্তানও তো তাই, যে একই লোক ঘুরে 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 বিভিন্ন বাসে South Asian আসে। তাই। আমাদের মানুষগুলো এর জন্য কিছুটা দায়ী আমরা বলবো, কারণ আমরা ওই লিডার চিনি, তার ছেলে মেয়েদেরকে চিনি শুধু, বাকি যে আর বাকি লিডার যে হতে পারে এটা আমাদের দুর্ভাগ্য, এটা স্বীকার করতে হবে, এটা দুর্ভাগ্য। because- আপনি যদি নিউ ব্লাড না নিয়ে আসেন, নতুন মানুষকে যদি মানে গণতন্ত্রের চর্চা না থাকার না কারণে, থাকার আর কারণে গণতন্ত্র এটা হবে। শুধু তো দেশের জন্য না, না। তো আপনার পারিবারিক জীবন থেকে, ব্যক্তি পারিবারিক জীবন জীবন থেকেই তো থেকে গণতন্ত্র শুরু হওয়ার গণতন্ত্র কথা, হবে। কিন্তু আমাদের কোথাও সেই আমাদের সেই গণতন্ত্র নেই। জিনিসটা নাই। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি কি সেই চর্চা আছে? আপনি দেখেন, আমাদের ছেলে আমি তো মেয়েকে বলছি, আমি আগে একদিন বলছি যে ওবামা যখন ওবামা কেয়ার দিল, আমি তখন এমবিএ যখন ছাত্রদের পড়ালাম 5টা গ্রুপে ভাগ করে ওবামা কেয়ারের বিরুদ্ধে, যে হেলথ কেয়ার যেটা করছে সেই কেয়ারের বিরুদ্ধে তোমরা এই সাজেশনগুলো দাও এবং এর প্রচন্ড সমালোচনা করো, ক্রিটিসাইজ অল দোজ থিং উইথ এ সাজেশন, Right. আমার কাছে দাও, আমি দেখি তোমরা কি চিন্তা ভাবনা করো। ভাই, তাদের 1.5 মাস সময় দেওয়ার পরে কত সুন্দর লাগলো, এবং ওপেন তাদের মাইক্রোফোন নিয়ে প্রেজেন্টেশন দিতে হবে সবার সামনে, অ্যান্ড আই উইল ডু দি গ্রেডিং। ঠিক আছে, এখানে আপনি বাংলাদেশের গণতন্ত্রে যদি আমাদের কোনো ইউনিভার্সিটিতে আমি যদি যাই যে বলি যে আমরা আমাদের পদ্মা সেতু টাকা পয়সা কোথায় মারামারি হচ্ছে, কিভাবে হয়েছে প্ল্যানটা আমরা একটু দেখতে চাই, এই নিয়ে তোমরা যারা গভর্নমেন্ট পলিটিক্স নিয়ে করছো এটা একটা প্রজেক্ট করো, আমার মনে হয় একটা লোক ওই প্রজেক্ট করে শেষ করে ফিরে আসতে পারবে না। আবার যদি আমি বলি যে তোমরা টাকা চুরি হয়ে যাচ্ছে, এই পর্যন্ত সরকার আসছে, আমরা অর্থনীতির মানুষ, আমাদের তো দায়িত্ববোধ আছে, তো তুমি অর্থনীতির লোপাট নিয়ে একটা প্রজেক্ট করো, আমার মনে হয় যে সঙ্গে সঙ্গে সে মাস্টারকেও বিদায় হবে আল্লাহ জানে কিভাবে, এবং ছাত্ররা আর ফিরে ক্লাসে আসবে না। এটা হলো গণতন্ত্রের যে কথাটা আপনি বলছেন, এটা তো শুরু হবে ইউনিভার্সিটি কলেজ থেকে, সেখানে কোথাও নাই। তবে হবে কি, আপনি ছাত্র সংসদে, আমি ছাত্র রাজনীতি করে আসছি, আমি একজন ইলেক্টেড ছাত্র নেতা ছিলাম চাকসুর। হ্যাঁ, আপনি কোনো ছাত্র সংসদের কোনো নির্বাচন আছে, যার যা খুশি তাকে দেওয়া হচ্ছে, তার বদলে তাকে লাইসেন্স, পারমিট, কন্ট্রাক্ট এগুলো দেওয়া হচ্ছে, এবং তা আপনি পুরো সিস্টেমকে আপনি করাপ্ট করে দিয়েছেন। সকল শিক্ষাগণই সন্ত্রাসী। সবগুলো সন্ত্রাসীদের হাতে, এবং ভর্তিটা একটা কত সুন্দর বাণিজ্য, হাজার হাজার কোটি টাকার বাণিজ্য। এটা দেখেন, প্রশ্ন ফাঁস করে দেওয়া আর একটা বাণিজ্য। আপনি যদি এইভাবে অ্যানালিসিস করেন তা আপনি দেখবেন যে আমরা সত্যি অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। যতই আমাদেরকে রোজি পিকচার দিক না কেন, আমরা সব দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু আপনার কথা আমরা একটাই বলবো যে আশা করি ইনশাল্লাহ এই গোতাগতির পরেও আমাদের দেশে গণতন্ত্র ফিরে আসে, আর তা যদি না আসে তাহলে এভাবে কিন্তু দেশ চলবে না। সেই প্রত্যাশা রেখেই আজকের পেজবুক শেষ করতে চাই।